মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন। এই ফর্মটি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে। অফলাইনে আপনি পাবেন বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে, কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমাদের যারা বিডিওর মানে আমাদের পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, আমাদের মিউনিসিপ্যালিটি যে কর্মীরা রয়েছেন, তারাও আবার বাড়ি বাড়ি গিয়ে দেবেন। এবং আপনারাও আপনাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না। অনলাইন থেকে ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনার মানে কাছাকাছি যে সরকারি অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। এবং এখানে যে কলমসগুলো রয়েছে সেগুলো আমরা চাইছি সেগুলো আপনারা ফিল আপ করে দিন। এটা আমাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। ভালো তো দেখুন, আমাদের বক্তব্য একটাই, এই পশ্চিমবঙ্গে 30% উপরে মুসলমান আছে। তাদের ধর্ম ইসলাম ধর্ম। মোটামুটি ইসলাম ধর্মে দুটো সময় থাকে যখন এক বিশাল অংশের মানুষ নামাজে অংশগ্রহণ করে। এক ঈদ, আর দুই ঈদুল আদহা মানে বকরিদ। বাকি যেটা হয় সেটা শুক্রবার জুম্মার নামাজ পড়া হয়। পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যটা, সেটা ডেন্সলি পপুলেটেড, অর্থাৎ এখানে প্রচুর মানুষ এক জায়গায় বসবাস করে। সেইখানটায় স্থানের অভাব হতে পারে। স্থানাভাবের জন্য কখনো রাস্তায়, কখনো এখানে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা করা। সেই নামাজ পড়ার সুযোগ তাদেরকে দেওয়া হোক এবং তারা যেন সবাই একসঙ্গে সে নামাজ পড়ার সুযোগ পায়। কারণটা কি জানেন? মুসলিম ধর্মে এই যে একজোট হয়ে কিছু করা, এটা একটা তাদের ধর্মের একটা অঙ্গ। তার জন্য ঈদগাহ আছে, যাতে এক জায়গায় সব নামাজ পড়তে পারে। জায়গার স্থানের সংকুলন হতে পারে, না হতে পারে, সরকারের সেটা ব্যবস্থা করা দরকার। রেড রোডের পরিবর্তে ব্রিগেডে কোনো অসুবিধা তো কারণ নাই, আমরা অসমর্থন করারও কোনো কারণ নাই। এতদিন করে এসছে মানে এটা নয় এটাই চলতে থাকবে। কিন্তু পাশাপাশি আমি এখানে করতে দেব না, কারণ তারা ইসলামী, এই ভাবনাটার দ্বারা কিন্তু পরিচালিত হওয়া উচিত নয়। যেমন কালকে দেখছিলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে যে শিফটে নামাজ পড়ে, কয়েকটা শিফটে নামাজ পড়ে। মনে করুন আমাদের যখন দুর্গাপুজো হয়, সন্ধি পুজো হয়, সন্ধি পুজোকে যখন তখন পড়া যেতে পারে না, নির্দিষ্ট টাইমে পড়তে হয়। সে প্রত্যেক ধর্মেরই উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময় আছে, সেটা যেন সরকার মাথায় রাখে। অর্থাৎ আমি সর্বোপরি যেটা বলতে চাই, সরকার যেন সংবেদনশীল হয়। প্রত্যেক ধর্মের মানুষের জন্য সরকার যেন সংবেদনশীল হয়। কারণ এ সরকার সকলের সরকার। এ সরকার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সকলের সরকার। আমি চাইব সরকার সংবেদনশীল হোক, প্রত্যেকটা ধর্মকে এই সরকার তাদের নিজ নিজ পাওনা অনুযায়ী সম্মান দিক। ঢিল ছোড়া যায় না। যে কবে আমি গালাগালটা দিয়েছি সেটা লিখেছে। আগে কখনো মনে হলে তো ওরকম ভাবে হয় না। হঠাৎ 4th মের পর থেকে বিজেপি যেমন সবাইকে আগে কখনো মনে হলো করছে, তা উনিও ওনার মতো আগের মতো কোনো মনে হলো বললে তো হবে না। সবকিছু তো একটা নিয়ম আছে। আমি যদি লোকসভার মধ্যে কোনো রকম কিছু করে থাকি যেটা আনকল্ড ফর এবং যেটা এথিক্সের বাইরে, তাহলে নিয়ম কি? যে সঙ্গে সঙ্গে স্পিকারকে জানাতে হবে। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য প্রিভিলেজ কমিটি। কারেক্ট? সেটা তো যখন ইচ্ছে তখন করা যায় না। আগে কখন কি করেছি না করেছি সেসব বললে তো হবে না। অভিযোগগুলো মিথ্যে, কিন্তু ওনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে একটা কোনো রকম ভাবে। উনি চিফ হুইপ থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। এখন উনি একটা গ্রাউন্ড তৈরি করছেন। কবে, কোথায়, কখন সেটা তো বলতে হবে রে ভাই। আর লোকসভার মধ্যে যদি আমি কখনো বলে থাকি বা কাউকে যদি অভিযোগগুলো মিথ্যে, তবুও আমি বলছি, তাহলে তাকে সঙ্গে সঙ্গে স্পিকারকে লিখতে হবে। তা লেখেননি কেন? লাস্ট 3 মাস আগেও হাউস হয়েছে, তখনও আমি এসেছি। তো তাকে আমি যদি বলে থাকি তাহলে কখন বলেছে? আর ওকে বলবো কখন? ও অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না।
উনি এই অভিযোগও করেছেন যে অন্যান্য মহিলা সাংসদের সাথেও নাকি আপনি খুব সে অন্যান্য মহিলা সাংসদরা যখন বলবে তখন বলবো। ওনার স্টেটমেন্ট দিয়ে তার অন্য মহিলাদের সাংসদদের স্টেটমেন্ট হয় না। দাদা, আপনি একটা অভিযোগ জানাতে যাচ্ছেন। হ্যাঁ, আমি যেটা করব সেটা হচ্ছে এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছে। সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করা হোক। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? যে ডিঅনেস্ট 5 লাখ টাকা নিয়েছে, ক্যামেরায় ধরা পড়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সিবিআই চার্জশিট দিয়েছে, যেখানে পশ্চিমবাংলার অনেক মন্ত্রীরা একসময় অ্যারেস্ট হয়েছে, তাহলে উনি কেন প্রিভিলেজ ক্লাসে পড়বেন? আপনি কেন স্যাংশন দিচ্ছেন না? একই কেসে দুরকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে না? সেটাও আমাকে ভাবতে, আমি লিখবো ওনাকে, তারপর পরবর্তীকালে কি করতে হবে আমি দেখবো। আপনার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস এরও কথা বলেছে যে আপনি কালকে যা যা কি সংবাদ মাধ্যমে বলেছেন ওনার বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে ক্রিমিনাল ডিফেমেশন এবং মানহানির মামলা করবেন। করুক না, আমার কোনো অসুবিধা নেই। আপনি তো লয়ার। হ্যাঁ, আমি তো, আমার জ্ঞানগম্যি কম, ওনাদের জ্ঞানগম্যি বেশি। আসলে বাংলায় পড়া মানুষদের না উনি অশিক্ষিত বলে ধরেন। আমি তো বাংলাতে পড়াশোনা করেছি, পশ্চিমবাংলায়, তা উনি লন্ডনে পড়াশোনা করেছেন, তাই জন্য আমাকে অশিক্ষিত বলেন। আমি বাংলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আর উনি লন্ডনে পড়াশোনা করেছেন, তাই জন্য উনি আমাকে অশিক্ষিত ধরেন। বলুন না, উনি আসল কথা হচ্ছে 4th মের পর অনেকেই অনেক রকম পাল্টে যাচ্ছে। এখন কে কত তৃণমূল বিরোধী বলার জন্য তৃণমূলের লোককে আঘাত করবে, তার একটা কম্পিটিশন হয়েছে। যাতে গান গাইতে পারে, খোলো খোলো দ্বার ও গৃহস্থ, থেকো না লুকায়, যার যা আছে আনো বই আনো, সব দিতে হবে চুকায়। বলুন না, গতকাল আপনি বলেছিলেন, আপনার প্রশ্ন করা হয়েছিল, যেহেতু উনি বলেছেন কি দলের মধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছিল, আপনি গতকাল বললেন কি তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী, সেটাতে ওনার বেশি আঘাত হয়েছে, তাই তিনি বলছেন মানহানি মামলা করুক না। আমি তো বলছি তো উনি 5 লাখ টাকা তো নারদাতে, ওরাই তো টাকা নিয়ে শুরু করলো। তার আগে তো টাকা নেওয়া নিয়ে ব্যাপার গল্প ছিল না। নারদার 5 লাখ টাকা 2014 নিয়েই তো টাকার খেলা শুরু হলো। তারপর যদি কেউ করে থাকে হয়তো ওদের জন্য উৎসাহিত হয়েছে, করুক না। আমি তো আবার বলছি 5 লাখ টাকা নিয়েছিল, কতবার কটা ডিফেমেশন করবে।